অঙ্ক বাসায় দিয়েছিলাম করতে, কেউ কি করছো? স্যার দেন নাই তো, শুধু আগেরটার খতিয়ান করতে দিছিলেন। হ্যাঁ ওইটাই বলছি, ওইটা কইরা তো গ্রুপে দেওয়ার কথা ছিল, আপনারা হোমওয়ার্ক জমা দেন নাই। ওটা করছি। ঠিক আছে, আপনারা বইটই কিনে রুটিন বানিয়ে খুব ভালো করে পড়াশোনা শুরু করেন, যদি পাশ করতে হয়। এখন পাশ করাটাই মুশকিল হয়ে যাবে। স্যার আমাদের তো 15 তারিখে পরীক্ষা, কি কি বই তো কেনা হয় না, কি কি বই কিনতে হইব? কিনে ফেলেন, কিনে ফেলেন। আপনাদের পরীক্ষা গেছে গা, 6 মাস হয়ে গেছে গা, রেজাল্ট দিয়ে ফেলছে, তারপর আপনারা পড়াশোনার জন্য বইটই কিনেন নাই। বুঝবেন, এই যে আজকে থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে ছাত্ররা বুঝছে যে ওই 2 মাস পইরা পাশ করব, পরীক্ষায় ওই অ্যান্সার, ব্রিফ কোশ্চেন অ্যান্সার করতে পারে নাই। এমন প্রশ্ন আসছে যে ব্রিফ কোশ্চেনটা তো দিতে পারে সবাই, ওই 10 নম্বরের ব্রিফ কোশ্চেন দিতে পারে নাই, বের হয়ে গেছে আগে আগে। বৈশা থেকে লাভ কি? আচ্ছা, লাস্ট ক্লাসে কত নাম্বার অঙ্ক করছে সেটা বলো আমারে। কত নাম্বার অঙ্ক করছিলাম সেটা আমাকে বললে আমরা সামনের দিকে আগাবো। এই 28। C28 করছিলাম। আচ্ছা, C28 করেছি, ঠিক আছে। এখন তোমরা কি, আমি যে শীটটা দিছিলাম, তোমরা কি কেউ শীট ফটোকপি করছো? কেউ কি শীট ফটোকপি করছো নাকি? স্যার আমাদের তো বুঝি নাই। স্যার কোনটা, যেটা পিডিএফ দিছেন নাকি পরে জি যেটা জি, পিডিএফ যেটা দিছি সেটা। ওইটা তো করছি। হুম, পরে একটা প্লান্ট অ্যাসিডেরও দিছিলাম মনে হয়, প্লান্ট অ্যাসিডেরও একটা দিয়েছিলাম। এই কারণে করি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাদের বই নাই তারা করে নিও, যারা বই নাই তাদেরকে পিডিএফ করে নিও। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন যে অঙ্কটা শুরু করব সেটা হলো বইয়ের C47 নাম্বার অঙ্ক। আমাদের প্রিপারেশন থাকতে হবে অনেক ভালো। এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে প্রশ্ন শুরু করছে, তাতে মনে করেন কেউ পাস না করে, মানে পড়াশোনা না করে পাস চোখে দেখতে হবে না, কোনোভাবেই দেখতে হবে না। এমন ভাবে পড়াশোনার শুরু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিগ্রি অনার্স সব। আচ্ছা, আমরা বই যদি যাদের কাছে আছে তারা বইয়ের 47 আর সিএ আর শীট যদি কেউ প্রিন্ট করে থাকো, শীটের 7 নাম্বার অঙ্ক করব। বইয়ের 47 নাম্বার অঙ্ক, শীটের 7। এই অঙ্কটা আমরা এখন সমাধান শুরু করব। চলেন তাহলে আমরা অঙ্কের সমাধান শুরু করি। হুম, তাহলে এখন খেয়াল করেন এই স্যার অঙ্কটা। 57 হাসান এটা। MS হাসান, জি জি, লেখা আছে MS হাসান। MS হাসান যে অঙ্কটা, এই অঙ্কটাই এখন করব সমাধান। আর তোমরা তো সবাই অনার্সে, আগামী ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্স ক্লাস শুরু করব। ক্লাসটা আধা ঘন্টা আগাবে, 8:30টায় শুরু হবে আগামী ক্লাস থেকে। আজকে আমি একটু ঢাকা ছিলাম, তাই না হলে আজকে থেকেই শুরু করতাম। আমি আজকে ক্লাসের শেষের দিকে চেষ্টা করব একটু বেসিক বুঝাই দেওয়ার জন্য, আজকের ক্লাসের শেষের দিকে। চলেন তাহলে শুরু করি। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই অঙ্ক থেকে শুরু করলাম, আজকে থেকে খুব সিরিয়াসলি এখন থেকে পড়াশোনা শুরু করবেন ইনশাল্লাহ, আমি আশা করি সবাই। দেখেন, আর আমি
সাজেশন এগুলো বানাইয়া শুরু থেকে দিয়ে দিব ইনশাল্লাহ, চ্যাপ্টার ওয়াইজ শুরু থেকে দিব। আপনাদের কাজ হলো আমার সাজেশন মোতাবেক আপনারা শুরু থেকে প্যাকেজ আকারে প্রিপারেশন নিয়ে প্যাকেট করে রাখবেন। আমি এগুলো একটু বসবো আজকে থেকে, ইনশাল্লাহ বসা শুরু করব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একবারে দিয়ে দিয়ে প্রশ্ন শেষ করব। এটা আইসিটি থেকে শুরু করে মানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোরই একটা করে চ্যাপ্টার দিয়ে দিব। আপনারা টানা 2 দিন বসবেন, 2 দিন বসে চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবেন। এভাবে করে ইনশাআল্লাহ প্রিপারেশনটা প্যাকেজটাকে একদমই করে রাখবেন। চলেন আমরা এই অঙ্কটা সমাধান করি। আজকের অঙ্কে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো এরকম: একটা সম্পদ কিছু অংশ বিক্রি করে দিব। একটা সম্পদ তো কিনবো, ঠিক আছে। এতদিন আমরা যে অঙ্ক করেছিলাম, 2 ধরনের অঙ্ক শিখছিলাম। একটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট শিখছি, আর একটা ট্যাঞ্জিবল অ্যাসেটের অঙ্ক শিখেছি। 2 ধরনের অঙ্ক শিখছি। এখন খনির অঙ্ক, প্রাকৃতিক সম্পদের অঙ্ক শিখেছি, খনির অঙ্ক। এখন আজকের অঙ্কে আমরা দৃশ্যমান সম্পদের হিসাব করব। কিন্তু একটা বিষয় আমাদের দেখতে হবে যে আজকের অঙ্কে আমরা যে টার্মস গুলো নতুন নতুন পাবো সেটা হলো, একটা সম্পদ ক্রয় করবে, সেটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত ব্যবহার করার পরে অকেজ হয়ে যাবে। অকেজ হইলে সেটা বিক্রি করে দেব বাজারে। এরপরে ওই আবার ওই একই তারিখে নতুন করে আরেকটা সম্পদ কারবারে ইনক্লুড করবে। এই ফাংশন গুলো আজকের অঙ্ক থেকে আমরা শিখব। আর কোনো সম্পদ যদি অকেজ হয়ে যায় এবং সেটা যদি বিক্রি করে দেয়, তাহলে অবশ্যই ওই সম্পদে লাভ বা লস হবে। এই লাভ লস কিভাবে ক্যালকুলেশন করি, এই গণনাগুলো আজকের অঙ্ক থেকে ভালো করে শিখবো। এই টাইপের অঙ্ক পারলে আমরা সামনের দিকে অনেক ভালো অঙ্ক পারবো। চলেন তাহলে আমরা শুরু করে দিলাম প্রথম অঙ্ক। দেখেন, MS হাসান এন্ড ব্রাদার্স পারচেজ মেশিনারি ফর টাকা 1,20,000। MS হাসান নামক যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা 1,20,000 টাকা দিয়ে 1 এপ্রিল 2012 সালে একটা সম্পদ ক্রয় করছে। ডেপ্রিসিয়েশন ইজ প্রোভাইডেড এট দ্য রেট অফ 18%, 18% পার অ্যানাম। বলা হয়েছে অবচয় ধার্য করতে বলছে, এটা পার্সেন্ট হবে, বানানটা ভুল আছে, এটা একটু ঠিক করে। পার অ্যানাম, পার অ্যানাম বানান ভুল হয়েছে। বলা হয়েছে অবচয় ধার্য করতে হবে 18% হারে পার অ্যানাম। পার অ্যানাম একসাথে লিখে ফেলছে, অ্যানাম বানানটা ভুল হয়েছে। এন্ড দ্য ডিমিনিশন ব্যালেন্স মেথড, ডিমিনিশন ব্যালেন্স মেথড মানে হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে বলছে। এরপরে আবার কি বলছে পার দেখেন, অ্যানাম মানে প্রতি বছর, অ্যানাম মানে বছর, পার অ্যানুয়াল। অ্যানাম মানে হ্যাঁ অ্যানাম, পার অ্যানুয়াল, পার অ্যানাম এগুলো সেম কথা, বছর, রাইট। তারপরে বলা হয়েছে কি দেখেন, অন 30 সেপ্টেম্বর 2014, 30 সেপ্টেম্বর 2014 সালে 1/3 অফ দ্য মেশিন, মেশিনের 1/3 মানে 3/1 মেশিন ওয়াজ ফাউন্ড আনসুইটেবল, এটা ব্যবহারের অনুপযোগী, এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। 2014 সালের সেপ্টেম্বরের 30 তারিখে মেশিনের 3/1 ব্যবহারের অনুপযোগী এবং ডিসপোজ অফ বিক্রি করে দেওয়া হয়েছে ফর টাকা 25,000, 25,000 টাকায় বিক্রি করে দিছে। অন দা সেম ডেট, ওই একই তারিখে নিউ মেশিন এট এ কস্ট অফ টাকা 60,000 ওয়াজ পারচেজ, নতুন মেশিন ক্রয় করব 60,000 টাকা। এরপরে বলছে দ্য অ্যাকাউন্টস আর ক্লোজ ডিসেম্বর 31, তারা ডিসেম্বর 31 তারিখে হিসাবের বই ক্লোজ করে। আর রাইট আপ তোমাকে তৈরি করতে বলছে মেশিন অ্যাকাউন্ট 2012 থেকে 2014 সাল। তাহলে এই অঙ্কর বিষয়টা আমরা একটু বিবেচনা করে দেখি। আমরা 2012 সালের এপ্রিল মাসের 1 তারিখে একটা মেশিন কিনছি। তাহলে 2012 সালে এপ্রিল থেকে ডিসেম্বর 31 পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসাটা মানে এই মেশিনটা চালাইতে পারছি। এখন কত মাস? এপ্রিলের 1 তারিখে মেশিনটা কিনছি, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 2012 সালে এই মেশিনটা আমাদের কারবারে কাজ করছে, মেশিনটা অপারেট হয়েছে 9 মাস। তাহলে 2012 সালে যে বছর মেশিনটা কিনছি সে বছর 9 মাসের অবচয় ধরবো। এরপরে 12 সালের পরে বলছে 13 সাল, এরপরে 14 সাল, 13 সাল পুরা ব্যবহার করছে। 14 সালের সেপ্টেম্বরের 30 তারিখে এই মেশিনটার 3/1 অংশ নষ্ট হয়ে গেছে, ফাউন্ড আনসুইটেবল, ব্যবহারের অনুপযোগী দেখাচ্ছে, মানে এটা নষ্ট হয়ে গেছে। এখন
এই যে সেপ্টেম্বরের 30, তাহলে কি আমরা এটা বলতে পারি তো যে মেশিনটা 2012 সাল ব্যবহার করছে 9 মাস, 13 সাল পুরো 12 মাস ব্যবহার করছে, মানে পুরো বছর। 14 সালে জানুয়ারি মাস থেকে শুরু করে ব্যবহার করতেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। হ্যাঁ, মানে অগস্টের পরে সেপ্টেম্বর। সেপ্টেম্বরের কয় তারিখে আমাদেরকে বলছে? সেপ্টেম্বরের 30 তারিখে। তার মানে হলো 9 মাস ব্যবহার করছি। 9 মাস ব্যবহার করার পরে দেখলাম এটা নষ্ট হয়ে গেছে। 9 মাস ব্যবহার করার পরে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে ওই সম্পদটা ওই অবস্থায় আমরা বাজারে বিক্রি করে দিচ্ছি 25,000 টাকা দিয়ে। তারপরে ওই একই তারিখে যেহেতু একটা অংশ নষ্ট হয়েছে, তাহলে মেশিনটার 3 ভাগের 1 ভাগ যদি নষ্ট হয়ে যায়, অতটুকু ছাড়া তো আর মেশিনটা চলবে না। তাহলে ওই 3 ভাগের 1 ভাগ পূরণ করার জন্য ওই একই তারিখে আমরা নতুন আরেকটা মেশিন কারবারে আইনা বসায়া দিছি। এরপরে আবার বিজনেসটা রান হয়ে গেছে। এখন আমাদের অঙ্কে বলছে এই ঘটনাগুলো বেস করে 2012 থেকে 2014 সাল পর্যন্ত একটা খতিয়ান করতে, খতিয়ানের নাম দিচ্ছে হলো মেশিন অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করব জানো? 2012 সালের সেপ্টেম্বর 1 এপ্রিল একটা মেশিন কিনবো, সেটা বসাবো। পাশাপাশি এপ্রিল মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 9 মাস কাজ করছে, এই 9 মাসের অবচয় ধরবো। তারপরে আমরা 13 সালে পদার্পণ করব। 12 সালের যেটা সিডি হবে সেটা নিয়ে 13 সালে যাব। 13 সালের সিডি দিয়ে ব্যবসা শুরু করব। 13 সাল পুরো বছরটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবসা কাজ করছে। তাহলে পুরো বছরটা আমরা কি করব? ব্যবসায় হিসাব করব, অর্থাৎ অবচয় ধার্য করব। তাহলে 13 সাল করব। 13 সালের পরে যখন 14 সালে মুভ করব, 14 সালে মুভ করার পরে দেখবো কি 9 মাস ব্যবসাটা রান ছিল। 9 মাস রান করার পরে মেশিনের একটা অংশ নষ্ট হয়ে গেছে, সেটা 3 ভাগের 1 ভাগ ওইটারে দিছি বেচা। আর বাকি 2 ভাগ আসিল। আর ওই যতটুকু বেচছি ঠিক ততটুকু পূরণ করার জন্য নতুন আরেকটা মেশিন কিনে না বহায় দিছি। মেশিনটা আবার আগের মতো রান করা শুরু করছে। এই প্রেক্ষাপটে আমাদেরকে খতিয়ান করতে বলছে। আমাদের এখন কি করতে হবে জানো? 2012 সালের অবচয় বের করতে হবে, 2013 সালের অবচয় বের করতে হবে, 2014 সালের অবচয় বের করতে হবে। এখন 2014 সালের অবচয় বের করার সময় খেয়াল রাখতে হবে মেশিনটার 3 ভাগের 1 ভাগ বেচা দিছে আর 2 ভাগ কারবারে ছিল, এটা একটা টার্মস। দ্বিতীয়ত মেশিনটা বেচা দিছে 25,000, তাহলে আমাদের এখানে আরেকটা দেখতে হবে 25,000 টাকা বেচার ফলে এই মেশিনটা লাভ হয়েছে না লস হয়েছে। মনে রাখবা, লাভ লস বের করার জন্য তোমাকে দুইটা ভ্যালু জানতে হবে। একটা হলো সেলস ভ্যালু, আর একটা হলো বুক ভ্যালু। মানে মনে করো আমি এটা কিনছি 20 টাকা দিয়ে, আর এটার আমি বেচবো। তাহলে আমি কিনছিলাম যে টাকা, বর্তমান দাম আছে কত, এরপরে আমি বিক্রি করছি কত। দেখো আমি এটা 20 টাকা দিয়ে কিনছি, আমি এটা একদিন ব্যবহার করার পর এটার দাম হয়ে গেছে 15 টাকা, এটাকে বলা হয় বুক ভ্যালু। আর এই 15 টাকার সম্পদটা মনে করো আমি 10 টাকায় বেচছি, তাহলে আমার 5 টাকা লস হয়েছে। তাহলে কোন সম্পদের বিক্রয় মূল্যর ফলে লাভ হয়েছে না লস হয়েছে বের করার জন্য বুক ভ্যালুটা আমরা বের করে নিব। এই অঙ্কটাই বলছে 18% অবচয়ের হার, ডিমিনিশন ব্যালেন্স মেথড, অর্থাৎ ডাবল ডিক্লাইন ব্যালেন্সের মতো করে ক্যালকুলেশন করতে হবে। এই হলো আমাদের এই অঙ্কের তথ্যগুলো দেওয়া আছে। আশা করি আমি যে তোমাদের প্রশ্নটা বুঝাইলাম এটা তোমরা ভালো করে বুঝছো। এখন আমরা কি করব? এই অঙ্কের সমাধান শুরু করব। ডিমেনশন এই যে ব্যালেন্স মানে এটা কি ডাবল ডিক্লাইন মেথড? ডিমিনিশন ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, তারপরে হলো রিডিউসিং ব্যালেন্স মেথড, বুঝছো? এগুলো সেম বিষয়। বুঝতে ও, পারছি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হলো আমাদের তথ্য দেওয়া আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, চলো অবচয় আগে গণনা করব, তারপরে অঙ্ক শুরু করব। তাহলে আমরা করতেছি অঙ্ক নাম্বার তোমাদের বই অনুযায়ী লেখো, আর শীটের হলো 7 নাম্বার। শীটের 7 নাম্বার মেন বই পড়া উচিত, বুঝছো? এই যে শীটের মধ্যে শীট পড়লে অবশ্য হয়ে যাবে, তবে অনেক সিরিয়াসলি তোমাদেরকে প্রতি আমার অনুরোধ, যদি পাশ করতে চাও তাহলে সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। মানে এমন অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইছে, এমন অবস্থায় পৌঁছাইছে, কোনোভাবে তুমি গাফিলতি করে পাশ করবা এই সুযোগটা আর তারা দিবে না। আজকের পরীক্ষা দিয়ে এটা আমরা বুঝে ফেলছি। আচ্ছা, চলো আমরা এখন ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন।
ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন মানে অবচয় নির্ণয়। এখন আমরা কি করব, প্রত্যেকটা সাল বেস করে করব। প্রথমটা হলো 2012 সাল, আমরা লেখো ফর 2000 এত, এভাবে লেখো তাহলে ভালো হয়। 2012 সাল। এখন আমরা কি করব, 2012 সাল বের করব। চলো 2012 সালের আমরা মেশিনটা যে ক্রয় করছি সেখান থেকে অবচয় ব্যয় করি। 2012 সালে আমরা মেশিনটা ক্রয় করছি কত টাকা দিয়া? মেশিনটা ক্রয় করছি 1,20,000 টাকা দিয়ে মেশিনটা ক্রয় করছি। 18% অবচয়। একটা বিষয় মনে রাখো তোমরা, যদি সম্পদের উপরে পার্সেন্ট ধরো ক্যালকুলেটরে, তাহলে 1 বছরের টাকা আসে। শুধু এই অঙ্কে না, যে কোনো চ্যাপ্টার তুমি যদি শিখতে চাও, তাহলে এই যে 1,20,000 টাকা সম্পদটার দাম, তার উপরে 18% ধরলে যে টাকাটা আসে সেটা 1 বছরের টাকা। বুঝতে পারছো? এটা হলো 1 বছরের টাকা। এখন এই অঙ্কটায় সম্পদটা ক্রয় করছি হলো আহ এপ্রিল মাসের 1 তারিখে। তাহলে এপ্রিল মাসের 1 তারিখে যদি ক্রয় করি, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস ব্যবসায় এটা কাজ করছে। তাহলে আমরা দেখব এই 9 মাস এই সম্পদটা ব্যবহার করে কয় টাকা অবচয় হয়েছে। তাহলে তোমরা এটার উপর 18% ধরে 12 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ, এটার অ্যান্সার আমাকে বের করে বলো। 16,200। 16,200। 16,200 টাকা অবচয় বের হইলো। এটা আমাদের প্রথমত। তাহলে এতটুকু আশা করি বুঝছি। সুমাইয়া জয়েন করছো তুমি, আমরা শীট দিয়েছিলাম, প্রিন্ট করে থাকলে শীটের 7 নাম্বার অঙ্ক করাচ্ছি। প্লান্ট অ্যাসেটে শীটের 7 নাম্বার। তাহলে আমরা এখানে কি দেখলাম, 2012 সালে সম্পদটা কিনছি 1,20,000 টাকা দিয়া, তার অবচয় হলো 18%। 1,20,000-এর 18% ধরবো, পার্সেন্ট ধরলে 1 বছরের টাকা আসে। 1 বছর মানে 12 মাস। আর আমরা ব্যবহার করছি কবে থেকে? এপ্রিল থেকে ডিসেম্বর। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। 9 মাসে আমাদের এই সম্পদের অবচয় হয়েছে 16,000, কত? 16,200। এরপরে আমরা লিখবো বুক ভ্যালু। বুক ভ্যালু তারিখ লিখবা 31/12/2012। এটার জন্য লিখবা হলো কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড কস্ট হলো 1,20,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 16,200। এটাকে বিয়োগ করো। 1,20,000 থেকে 16,200 বিয়োগ। 1,20,000 কিনছিলাম, 16,200 বিয়োগ। বিয়োগ করলে থাকে 1,03,800। এরপরে আমরা 2000 পরের সালটায় যাব, 2013 সাল। এখন 2013 সালের অবচয় বের করব কেমনে? সেটা হলো 1,03,800। সম্পদটার দাম এখন আছে 1,03,800। 18% অবচয়। 18% ধরে পুরো টাকা লিখবো। এর কারণ কেন? কারণ 13 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা বছর ব্যবসায় এই সম্পদটা পরিশ্রম করছিল, মানে অপারেট হয়েছিল। এটাকে 18% করলে এটার অ্যান্সার আসে 18,684। আমার সাথে তোমরা ক্যালকুলেশন করে নিও। আবার লিখবো বুক ভ্যালু। বুক ভ্যালু একই রকম লিখবো। এটা কেমনে? সেটা হইলো এটা থেকে এটা বিয়োগ, আর সূত্র একবার লিখছি, আর লেখার দরকার নাই। -18,684। এটারে অ্যান্সার করব। এখন 1,03,800 এটা থেকে 18,684 বিয়োগ 18,684, তাহলে এটার অ্যান্সার থাকে 85,116 টাকা। এই যতটুকু করছি ততটুকু আমি আবার একবার বুঝাই, যাতে তোমাদের ব্রেনে গাইথা যায় এই অঙ্ক, যে আমার যেমনে দেব আমি আমার কনসেপ্ট দ্বারা বানায় বানায় অঙ্ক করব। এতটুকু করার পরে আমি সামনের দিকে আগাবো। এখন এতটুকু তোমরা উঠানো শেষ করো। এরপরে আমরা করব 2014 সাল। আশা করি তোমরা বুঝতেছো। আমরা প্রথম থেকে আরেকবার বুঝাই। আমরা 2012 সালের এপ্রিল মাসে সম্পদটা কিনছি। ডিমিনিশন ব্যালেন্স মেথডে অবচয় ধরতে বলছে 12%।
তাহলে 1,20,000-এর 18%, 1,20,000-এর 18% ধইরাই বসানোর কথা, কিন্তু আমরা বসাইতে পারি নাই, কারণ এটা এপ্রিল মাসে কিনছে, মেশিনটা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করছে, তাই এটার উপরে আমরা 9 মাসের অবচয় ধরছি। এখন দেখতে হবে 9 মাস ব্যবহার করার পরে সম্পদটার দাম কত। তাহলে বুক ভ্যালু, সম্পদের বর্তমান যে মূল্য সেটাকে বলা হয় বহিঃমূল্য বা ইন্ডিং ব্যালেন্স বা ক্যারিং ভ্যালু। এই ক্যারিং ভ্যালুটা কেমনে, সেটার তারিখটা হবে ডিসেম্বর 31, কারণ আমরা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করাইছি, 9 মাস ব্যবহার করছি। তাহলে 9 মাস ব্যবহার করার পরে আজকে ডিসেম্বর 31 তারিখে সম্পদটার দাম কত। তাহলে আমরা লিখলাম কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কস্ট হলো 1,20,000, আর ব্যবহার করার ফলে প্রথম 9 মাসে ক্ষয় হয়েছে হলো 16,200। 16,200 টাকা বিয়োগ করার পরে 1,03,800 টাকা দাম আছে এখন। এরপরে আমরা পরের সালে গেলাম, 2013 সাল। 2013 সালে লিখবো 1,03,800। এখন এইটা 13 সালে কয় মাস ব্যবহার করছি, 13 সালের পুরা বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এই কারণে এটার উপরে 12% দিয়ে ডিরেক্ট বসায় দিছি, কারণ এটাকে আর মাস দ্বারা ভাগ টাগ করতে হয় নাই, 12 মাস, তাই আমরা ডিরেক্ট বসাইছি। 18% ধইরা দাম হলো 18,684 টাকা। এখন আমি দেখব এই 13 সাল ব্যবহার করার পরে সম্পদটার এখন দাম কত। তাহলে আমরা এটাকে বলি বুক ভ্যালু। এই বুক ভ্যালুর তারিখটা কত, সে তারিখটা হলো 31/12/2013। তারিখটাই উপরে একবার লিখছি 12 সাল, পরেরটা অবভিয়াসলি 13 সাল হবে। তাহলে এটা এখন কেমনে লিখবো, সেটা হলো সম্পদের বর্তমান দাম আছে 1,03,800, সেখান থেকে 13 সালে 12 মাস ব্যবহারের পরে ক্ষয় হয়ে গেছে কত, দাম কমে গেছে 18,684, সেটা বিয়োগ করে এখন আমার কাছে দাম আছে 85,184 টাকা। এটা কোন সালে, 2014 সালে 85,184 টাকা দাম আছে। এইটা একটা বিষয় গেল। আচ্ছা, এখন আমরা কি করব জানো, এই 2014 সালটাকে বিবেচনা করব, খুব ভালোভাবে 14 সালটা বুঝবো। 14 সালে যে ঘটনাটা ঘটছে, 14 সাল কিছুক্ষণ সম্পদটা ব্যবহার করছে, কিছুদিন সম্পদটা ব্যবহার করছে। এখন সম্পদটা কতদিন ব্যবহার করছে, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত সম্পদটা ব্যবহার করছে, এটা বলছে। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত সম্পদটা ব্যবহার করার পরে এই সম্পদটা নষ্ট হয়ে গেছে, একটা অংশ, 3/1 নষ্ট হয়ে গেছে। আর ওই 3/1 সম্পদ আবার বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে 25,000 টাকা। তাহলে আমরা এখন কি করব জানো, এই যে সম্পদটার যে বর্তমান দাম আছে 85,116 টাকা, এইটারে 3টা টুকরা করব, টুকরা করে একটা ভাগ আলাদা করব আর 2টা ভাগ আলাদা করব। অর্থাৎ একটা ভাগ বিক্রি করছে তার জন্য আলাদা হিসাব রাখবো, আর 2টা ভাগ বিক্রি করে নেয় তার জন্য আলাদা হিসাব রাখবো। তাহলে আমাদের কাজ হলো এটাকে ভাগ করা। প্রথমে লেখো আনসোল্ড মেশিনারি। আনসোল্ড মেশিনারি মানে অবিকৃত মেশিন। অবিকৃত মেশিন 1,16,000, 85,116, এটার 3/2 ব্যবহার মানে বিক্রি করে নাই, আর বিক্রি করছে কত, তাহলে সোল্ড, সোল্ড মেশিন, সোল্ড মেশিনারি যে অংশটা বিক্রি করছে সেটা হলো 85,116, 3/1 বিক্রি করে দিছে, 3/1 বিক্রি করে দিছে। এটুকু আমরা লিখবো, এরপরে বাকিটুকু করবো, এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করব। তাহলে আমরা কি করলাম, সম্পদটাকে তিনটা ভাগ করে 2টা ভাগ আলাদা করতেছি আর একটা ভাগ আলাদা করতেছি, কারণ আমাদের বলছে একটা অংশ বিক্রি করে দিচ্ছি নষ্ট হয়েছিল বিদায়, আর 2টা অংশ বিক্রি করিনি। তাহলে আমরা কি করব, 85,116 ভাগ 3 × 2। আচ্ছা, প্রথমটার অ্যান্সার আসে 56,744, আর দ্বিতীয়টার অ্যান্সার হবে একই রকম ভাবে ভাগ করব, ভাগ 3, 28,372। 28,372। আশা করি এতটুকু তোমরা বুঝছো। তাহলে এটা বছরের শুরুর তারিখ, এই যে যা করছে সেটা বছরের শুরু। এখন আমরা এদের 2টা টুকরা কেন করলাম, অর্থাৎ 85,000 যে দামটা ছিল 13 সাল ব্যবহার করার পরে, সেটাকে টুকরা করলাম 2টা। এর কারণটা কি, কারণ হলো 3/2 ভালো ভালো প্রোডাক্ট,
অর্থাৎ মেশিনটার 3/2 ভাগ ভালো, সেটা সারা বছর ব্যবসায় অবচয় হবে, মানে ব্যবহার করব। আর 3/1 ভাগ হলো সম্পদের খারাপ হয়েছে, সেটা এখন খারাপ হয় নাই, একটা নির্দিষ্ট সময় ব্যবহার করে পরে খারাপ হয়েছে। আগে আমরা ব্যবহার করছি কিছুদিন, কিছুদিন করার পর এটা নষ্ট হয়েছে, ব্যবহারের অনুপযোগী, তখনই আমি বিক্রি করে দিছি। তাহলে আমরা এখন অবচয় ব্যয় করব। লেখো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন 2014 লেখো। প্রথমে আমরা কেমনে করব? প্রথমে যেটা খারাপ হয়নি, এটা খারাপ হয়নি হলো 56,700 এত, তাহলে আমরা লিখবো 56,744, এটার উপরে 18%, 18% ধরে বসায় দিব ডিরেক্ট। 56,444, এটাকে 18% ধরে ইন্টু 18%, এটা ধরার পরে অ্যান্সার আসে 10,214। হ্যাঁ, কম বেশি আসতে পারে, 10,214 টাকা আসছে। এখন আমরা এই যে যেটা বিক্রি করে দিছি সেটার অবচয় ধরবো। এখন তাহলে আমরা এখানে লিখবো 28,372 ইন্টু 18%। এখন 18% দেওয়ার পরে এটার আবার কাজ করতে হবে, কারণ এই সম্পদটা কারবার থেকে বিক্রি করে দিছি কবে, বাই করে দিছি কবে, সেপ্টেম্বরের 30 তারিখ। তাহলে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কয় মাস হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত 9 মাস। তার মানে এই অংশটা 9 মাস পর্যন্ত ব্যবসা পরিচালনা ছিল, ব্যবসার ভিতরে অপারেট হয়েছে, তারপরে এটা নষ্ট হয়েছে। 9 মাস আগে হ্যাঁ গায়ে গতরে খাটছে, যেহেতু 9 মাসে সে ব্যবহার করছে, তাহলে তার 9 মাসের অবচয় হইব, তারপরে সে নষ্ট হয়েছে, তারপরে তার কান ধরে আমরা বিক্রি করে দিছি। তাহলে আমি 9 মাসের অবচয় কতটুকু ব্যবহার করছি সেটা আমরা বাই করব। তাহলে 18,372, ক্যালকুলেটর বন্ধ হয়ে গেছে, 28,372 ইন্টু 18% ভাগ 12 ইন্টু 9, এটার অ্যান্সার আসে 3,830 টাকা। দেখো তো আমার সাথে কি ঠিক আছে কিনা? ঠিক আছে জি জি স্যার। স্যার। ক্যালকুলেশন? আচ্ছা। আচ্ছা দেখো, এখানে কি কাজ শেষ হয়েছে? না এই যে যেটা নষ্ট হয়েছে এটা পূরণ করার জন্য নতুন আরেকটা দৈরাই না বহায় দিছে কারবারে। নতুন ওই একই তারিখে বলছে অন দা সেম ডেট, ওই একই তারিখে নিউ মেশিনারি কস্টিং টাকা 60,000, নতুন একটা মেশিন 60,000 টাকা দাইন না বহায় দিছে। তাহলে নতুন একটা মেশিন কিনছে, সেটা আবার আমরা ব্যবহার শুরু করব। অবচয় তো 18%। এখন কথা হইলো এটা কিনছি সেপ্টেম্বরের 30 তারিখে, সেপ্টেম্বর মাস তো শেষ, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নতুন মেশিনটা কারবারে অপারেট হবে কয় মাস এই 14 সালে? অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এই 3 মাস অপারেট হবে। তাহলে আমরা এটা 3 মাসের অবচয় ধরবো, কারণ সে নতুনটা আইসা গায়ে গতরে খাটছে 3 মাস, তারপরে সেটা অবচয় কাউন্ট করব। তাহলে আমাদের কাজ হলো এই 60,000 ইন্টু 18% ভাগ 12 15,000, ইন্টু 3 কত হয়? 15,000, 15,000। আমার দিয়ে 2700 আসছে। 2700 হয় স্যার। তাহলে তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে, আমার হয়েছে 2700। এখন আমি যদি বলি অবচয় কত, তাহলে বলবা এই 15 সালে এই তিনটা মিল্লা হলো 15 সালের অবচয়। তাহলে 10,200 কত 14 প্লাস 3,830 প্লাস 2700, এটা যোগ করার পরে 16,744 টাকা অবচয় হয়েছে। 16,744 টাকা অবচয় হয়েছে। এখন তোমরা একটু বিষয়টা খেয়াল করো, দেখো তোমরা এই আমার ক্লাস রেকর্ডিং ক্লাস আবার দিয়ে দিব, তোমরা আবার ক্লাস করার সময় যখন রিভিশন দিবে আবার দেখবা, অবশ্যই এটা তো পরীক্ষা পর্যন্ত রেকর্ডটা থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমরা 14 সালে ব্যবহার করব। আমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার একটু আমি তোমাদের বলি, তাহলে একবারে পুরোটার সমাধান হবে। প্রথমত মনে রাখো 2012 সালের এপ্রিল মাসের 1 তারিখে একটা মেশিন কিনছে 1,20,000 টাকা দিয়া, আর কোম্পানি বলছে এই মেশিনের অবচয় হবে বছরে মানে পার অ্যানাম অবচয় হবে হলো 18%, আর ডিমিনিশন ব্যালেন্স মেথডে অবচয় ধরতে বলছে।
ডিমিনিশন ব্যালেন্স মেথডের অবচয়ের পদ্ধতিটা হলো যে ধীরে ধীরে দাম কমতে থাকবে, অবচয় হইলেই ওটা সম্পদের গায়ের থেকে কমায় দিব। এটাকে ডিমিনিশন ব্যালেন্স, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, মানে যে পদ্ধতিতে সম্পদের মূল্য ধীরে ধীরে কমে, এটাই ডিমিনিশন ব্যালেন্স। তাহলে আমরা কি করলাম, এই 12 সাল থেকে শুরু করলাম। আমাদের গল্পটা করতে বলছে 12 থেকে 14 সাল পর্যন্ত, 2014 পর্যন্ত আমাদেরকে একটা হিস্ট্রি বলে দিছে। এই 2014 সালে হিস্ট্রিটা বলছে এরকম যে 2014 সালে মেশিনের 3/4 ভাগ দিব বেচা, আর 3/2 ভাগ আমার কারবারে থাকবো। আর এই 3/1 ভাগ যেটা বেচছি সেটা পূরণ করার জন্য 60,000 টাকা দিয়ে নতুন আরেকটা মেশিন না বহাইছি। আর এই 3/1 ভাগ যেহেতু নষ্ট হয়েছে, এটা আমরা বিক্রি করে দিছি 25,000। এই ঘটনাগুলোকে সাজাইতে হবে। তার মানে আমাদের হিস্ট্রি কিন্তু মাত্র এতটুকু, এইটা দিয়ে এত কিছু করতে হলো। তাহলে আমরা এখন কি করব, একদম নর্মাল সেন্সে 2012 থেকে শুরু করব। তাহলে আমরা লিখছি ফর 2012 সাল, মেশিনের দাম কত, 1,20,000। কয় পার্সেন্ট অবচয়, 18% অবচয়। 18% ধইরা ডাইরেক্ট বহাবো, কিন্তু পারবো না। কেন? কারণ হ্যাঁ এপ্রিল মাসে আমার কারখানায় ঢুকছে, এই মেশিনটা কারখানায় ঢুকছে এপ্রিল মাসের 1 তারিখে। তাহলে এপ্রিল মাসের 1 তারিখে মেশিনটা চালু করছি। আমরা মেশিনটা চালাইছি কয় মাস, আমরা মেশিনটা চালাইছি হলো 9 মাস। এই জন্য 9 মাসের অবচয় হয়েছে 16,200। এরপরে আমি দেখবো কি জানো, যে 2012 সালে মেশিনটা 9 মাস খাটানোর পরে মেশিনটার কি অবস্থা, চেহারা সুরতে আছে কেমন। যে চেহারা সুরতে আছে ওই অবস্থায় বিক্রি করব কত, বা দাম আছে কত। তাহলে এটাকে বলা হয় বুক ভ্যালু। বুক ভ্যালু মানে ওই যে বহিমূল্য বা ফেস ভ্যালু, এটা। তো এটা কত, এটা হলো বছরের শেষ তারিখে 9 মাস খাটার পরে দাম কত। তো কিনছিলাম 1,20,000 দিয়া, 9 মাস খাটার পরে অবচয় হয়েছে এত, খাটার পরে দাম হইলো 1,03,800 টাকা দাম। আচ্ছা, এইটা দিয়া তাহলে আমি কোন সালে যাবো, 13 সালে যাব। 13 সালে যাই আমি আবার মেশিনটারে খাটানো শুরু করব। মেশিনটা চালু দিয়ে দিলাম। 13 সাল সারা বছর খাটছে, কোনো ট্রাবল দেয় নাই, কোনো রকমের কোনো ত্রুটি ছিল না। তাহলে সের উপরে অবচয় ধইরা, পুরো বছরের অবচয় ধরে আমরা 18,684 টাকা অবচয় করছি। এরপরে আবার দেখবো হেতেরে যে আমরা 13 সালে যে 12 মাস খাটাইলাম, খাটানোর পরে তার যে চেহারা সুরত আছে ওই অবস্থায় হেতের দাম কেমন আছে, সে অবস্থায় এটার দামকে বলা হয় বুক ভ্যালু। তাহলে কি করলাম, খাটানোর আগের দাম থেকে ওই যে অবচয় হয়েছে সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম তার যে অবস্থা আছে ওই কন্ডিশনের দাম আছে হলো 85,116 টাকা। এখন এই অবস্থায় আমি পদার্পণ করব 2014 সালে। এখন 2014 সালে একটা ঝামেলা বাজছে, সেটা হলো মেশিনটা একটা অংশ গেছে নষ্ট হইয়া, আর একটা অংশ ভালো আছে। And কোন অংশটা নষ্ট হয়েছে আর কোন অংশটা ভালো আছে, বলছে মেশিনটার 3টা ভাগের 2টা ভাগ ভালো আছে, একটা ভাগ আনসুইটেবল নষ্ট হয়ে গেছে। তাহলে আমি কি করব, মেশিনটারে তাহলে কমু নষ্ট আর ভালো আলাদা করেন। তাহলে আমি কি করলাম, এই আনসোল্ড মেশিন যেটা অবিকৃত মেশিন, সেটা হলো 3/2 এটা বেচবো না, ভালোটা আমি বেচবো কেন। আর যেটা সোল্ড মেশিন মানে বিকৃত মেশিন নষ্ট হয়ে গেছে, সেটা আমি আলাদা করে ফেলছি 3/1 ভাগ। তাহলে এই 3/2 56,744, আর এটা হলো 28,000 দাম। তাহলে এই হলো 2টা ভাগে ভাগ করে নিছি, কারণ কারণ আমি এই যে 3/1 ভাগ যেটা আছে ওইটা আমি বেচতাম চাই, এটা বেচতাম চাই। তাহলে আমরা কি করব, 2014 সালের অবচয় ব্যয় করব। এখন 2014 সালের অবচয় দেখো, যেটা আমি বেচতাম না, অর্থাৎ 3/2 ভাগ, এই অংশটা তো বিক্রি করব না, তাহলে এই অংশটা আমি অবচয় ধরবো। হেতে ভালো আছে, তারে আমরা সারা বছর খাটাবো কারবারে, সারা বছর মেশিনটা অপারেট করব, এটা থেকে পণ্য উৎপাদন করব। তাহলে কি করলাম, 56,444 দিয়া 18% ধইরা পুরো টাকা বসায় দিলাম, কারণ সে সারা বছর খাটছে। আচ্ছা, এরপরে যেটা ট্রাবল সৃষ্টি করছে ব্যবসায়, অনুপযোগী আনসুইটেবল, অনুপযুক্ত ব্যবহারের, সেইটারে আমি ধরতাম, এটাকে ধইরাই আবার চালু দিয়ে দিব জানুয়ারি মাসের 1 তারিখে। চলতে চলতে সে সেপ্টেম্বরের 30 তারিখে যে মরে গেছে গা। আচ্ছা, তাহলে মরছে কয় কয় মাস ব্যবহার করার পরে মারা গেছে, 9 মাস ব্যবহার করে মারা গেছে। তাহলে আমরা কি করব, এটার উপরে 18% ধরে 12 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ, 9 মাস অবচয় ব্যবহার করলাম। তাহলে 9 মাসের টাকা বের করলাম। আশা করি এটুকু বুঝছো। এখন এই 9 মাস পরে বের করার মানে অবচয় হওয়ার পরে হেতে কিন্তু আর জীবিত নাই,
সেটা অব্যবহৃত মানে আনসুইটেবল অবস্থায় আছে, ব্যবহার আমরা করতে পারবো না। যেহেতু আমাদের জন্য অকেজো, তাহলে আমরা কি করব, এটা কারখানাতে ধইরা নিয়ে বাইরে বেচা দিব। এখন যেহেতুটুকু নষ্ট হয়েছে ততটুকু ছাড়া তো আর মেশিন চলবো না, তাহলে কি করতে হবে, ওই জায়গাটা পূরণ করতে হবে। আমরা কি করছি, ওই সেম একই তারিখে যেদিনকার নষ্ট হয়েছে শুনছি মারা গেছে, ওই দিনকাই নতুন একটা আইন আবার বহায় দিছি। সেটার দাম কত? সেটার দাম হলো 60,000। তো এই 60,000 মেশিনটা আবার চালু হয়ে গেছে। মেশিনটাই 60,000 কয় মাস কাজ করবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। কারণ কিনছি হলো সেপ্টেম্বরের 30 তারিখে, তার মানে চালু হয়েছে অক্টোবরের 1 তারিখ। তাই আমরা 60,000-এর 18% ধরে 12 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ, তাহলে তিনটা অংশের অবচয় বের হয়ে গেল 16,744 টাকা। এটা কোন সালের অবচয়? 14 সালের অবচয়। এখন যদি বলি 12 সালের অবচয় কত? 16,200। 13 সালের অবচয় কত? 18,644 আর 14 সালের অবচয় কত? 16,744 এত টাকা। এখন তোমাদের কাছে প্রশ্ন হইলো, এই তিনটা যে অংশ আছে, একটা দুইটা তিনটা, এই তিনটার মধ্যে আমারে বলো কোনটা আমি বেচছি। দেখো আমি যেটা আটকাইছি এটা বেচছি না, এইটাই নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে জানতে হবে বেচার ফলে লাভ হয়েছে না লস হয়েছে। চলো আমরা লাভ লস বিষয়টা বাই করব, যতটুকু বিক্রি করছি। তোমরা একটু দেখো তো, এই সম্পদটার দাম আছে কত? 3/1 28,372। আর এটার অবচয় হয়েছে কত? এত। তাহলে এইটা থেকে যদি এই টাকাটা অবচয়টা বাদ দেই, তাহলে পাবো বুক ভ্যালু। আর সম্পদ বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে, এটা জানার জন্য আমাকে বুক ভ্যালু অবশ্যই জানতে হবে। বুক ভ্যালু আর সেল ভ্যালুর যদি তুলনা করি, তাহলে আমরা লাভ লস পাবো। এখন আমরা যে কাজটা করি, চলে চলো বুক ভ্যালুটা বের করে নেই। দেখো বুক ভ্যালু, বুক ভ্যালু অফ, এখানে এখানে কি এটা লিখবো যে ক্যালকুলেশন অফ বুক ভ্যালু? না না না, এটা লেখছো না, এই যে টোটাল ডেপ্রিসিয়েশন পরে নিচেই লিখবা। আচ্ছা আমি নিচেই লিখি, বুক ভ্যালু অফ মেশিন সোল, বুক ভ্যালু অফ মেশিন সোল্ড, যে মেশিনটা বিক্রি করি তার বর্তমান মূল্য। তাহলে এটা কেমনে বের করব? দাম ছিল 28,372, আর এটার অবচয় হয়েছে 3,830। এখন তোমাদের কাজ হলো এটা বিয়োগ করা। 28,372 থেকে তোমরা সবাই ক্যালকুলেটর লইয়া বইয়া বসবা, বুঝছো, একদম সরঞ্জাম সবকিছু লইয়া আমাকে দ্রুত চটপট কইয়া লাইবা, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের সমাধান করতে পারবো। 24,542। 24,542 টাকা। তাহলে দেখো, এই যেটা নষ্ট হয়েছে, যেটারে আমরা বেচা দিছি, ওইটা ব্যবহার করার পরে এখনো দাম আছে 24,542 টাকা। এখন তোমরা প্রশ্নে দেখো, এই সম্পদটা নষ্ট হওয়ার পরে বেচা দিছে 25,000 টাকায়, পাইছি তো? কত টাকায় বিক্রি করছে? 25,000 টাকায়। তাই দাম আছিল 24,542 আর বিক্রি করছে 25,000 টাকায়। দেখো তো, যে দাম আছে তার থেকে বেশি বেচলে লাভ হইব, তার মানে এই সম্পদ বিক্রি করে লাভ হয়েছে। তাহলে লেখো, সুতরাং প্রফিট অন সেল, বিক্রি হতে মুনাফা। এটা কেমনে করব? সেল ভ্যালু মাইনাস বুক ভ্যালু। তাই সেল ভ্যালু হলো 25,000 আর বুক ভ্যালু হলো 24,542। এখন তাহলে এটা আনসারটা বাই করে ফেলো, কত হয়? 458। 458 টাকা। তাহলে আমরা বুঝলাম সম্পদটা নষ্ট হয়েছে, মারা গেছে, মারা যাওয়ার পরে যে অবস্থায় দাম আছে ওই অবস্থায় বেচে আমরা লাভ করছি হলো 458 টাকা। তার মানে এটা হাতির সমান, ওই যে বললে মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। তার মানে হ্যাঁ, মারা যাওয়ার পরে মানে অকেজো হওয়ার পরেও এটা আমরা বিক্রি করে লাভ করতে পারছি। এখন এই যে ঘটনাগুলো এত কিছু সাজাইলাম, এগুলো আমাদের কিচ্ছুই চায় নাই অঙ্কে। এই পর্যন্ত কইরা আয়া পড়বা বাইত, স্যারে কোনো নাম্বারই দিত না, কারণ চাইছে হলো খতিয়ান। এই সব কিছুকে খতিয়ানের মধ্যে এখন স্ট্রাকচার অনুযায়ী সাজাই দিতে হবে। চলো এতটুকু আশা করি তোমরা সবাই তুলছো। এখন আমি এতটুকু মুছবো, তারপরে তোমরা খতিয়ান করব। আর এই ইনফরমেশন গুলো আমি তোমাদের কাছে চাবো, তোমরা আমারে বলবা। চলেন আমি এটা মুছে ফেললাম। আশা করি আমি অঙ্কটা বুঝাইতে পারছি, চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে। তারপরে যদি না বুঝো,
করতে গেছো, বাসায় করতে গেছো, ভুলে গেছো, তাহলে তুমি কি করবা, ভিডিও দেখে নিবা। যদি দেখো তারপরও আমার আয়ত্তে আসতেছে না, আমাকে আবার বলবা, আমি আবার একবার অঙ্কটা করাবো। কারণ পরীক্ষায় এগুলো আসবে না, মানে কি হবে, এগুলোর মতো ক্রিটিক্যাল, মানে বাচন ভঙ্গি এরকমেরই থাকবে, কিন্তু চেঞ্জ করে দিবে। একটু বেশি ভালো প্রিপারেশন থাকলে আমরা ইনশাল্লাহ পারবো। চলেন আমরা একটা খতিয়ান করব, 3 বছরের জন্য খতিয়ানটা হবে। দেখা যায় না, 3 বছরের জন্য খতিয়ান হবে। সহজ খতিয়ান, একবারে সহজ। খতিয়ানটা বেশি সহজ, তোমরা একটু করো ইনশাল্লাহ পারবা। এটার নাম হলো মেশিন অ্যাকাউন্ট। স্যার টাকার সাথে আপনার জাবেদা পৃষ্ঠা আছে না, জার্নাল হ্যাঁ, আর এটা আমি জার্নাল। কোনো সময় লিখি নাই, যে রেফারেন্স নং, তাই না? এটা এটা সবসময় দিবা, এখানে একটা রেফারেন্স নং আছে এখানে। আচ্ছা হ্যাঁ, রেফারেন্স রেফারেন্স ঠিক হ্যাঁ, আছে। রেফারেন্স নং এটা আছে, আমি দেই না, তোমরা সব সময় দিবা। কখনো যদি আমি না দেই তাও তোমরা দিবা, এটা সব সময় দিবা। চলো আমরা এখানে লিখবো ডেট, এরপর হলো অ্যাকাউন্টস টাইটেলস, এরপর এখানে হলো রেফারেন্স নং, তারপর হলো টাকা, আবার ডেট, অ্যাকাউন্টস টাইটেলস, এটা হলো রেফারেন্স নং, এরপর হলো টাকা। এই হলো দুইটা হিসাব দেওয়া আছে। উপরে আমরা লিখতে পারি এখানে ডেবিট, এখানে লিখতে পারি ক্রেডিট। আচ্ছা, চলেন এখন এই খতিয়ানটা শুরু করব। খতিয়ান জাবেদা দেখা করতে হবে না, এমনি মনে থাকবো। খতিয়ান একবারে সহজ। খতিয়ান নিয়ে আপনারা আশা করি এই খতিয়ানের ঘরটা আঁকছেন। এখন আমরা লেখা শুরু করি তাহলে। খতিয়ান সাজানোটা আমাদের জন্য তেমন একটা প্যারা লাগবে না, ঠিক আছে? এটা তেমন একটা বেশি প্যারাদায়ক মনে হবে না। চলেন শুরু করে দিলাম। প্রথমে 2000 কয় সালে জানি কিনলাম, 12। 2012 সালে এপ্রিল মাসের 1, এপ্রিলের 1 তারিখ লিখবেন। লিখবেন ক্যাশ অথবা ব্যাংক, যেটা ভাল লাগে, ব্যাংক অথবা ক্যাশ। সম্পদটা কিনছি 1,20,000 টাকা দিয়া। এরপরে এখানে হলো 1,20,000, এটা ক্লোজ। এরপরে এপাশে আসবো, 2012 ডিসেম্বর 31, 2012 ডিসেম্বর 31, এখানে লিখবো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন এখন প্রথম সালে ডেপ্রিসিয়েশন হয়েছিল 12 সালে 16,000 কত, 200। এরপরে আমরা লিখবো ব্যালেন্স সিডি। এখন এই অঙ্কে ব্যালেন্স হইলো, এর কারণ হলো এটা সম্পদ, সম্পদের সবসময় ব্যালেন্স হয়। তাহলে আমরা কি করলাম দেখো, এই যে 1,20,000 সেটাকে আমরা এই নিচে নামাইলাম, 1,20,000 সেটারে নিয়ে ঘুরতে এই পাশে আসলাম, এই পাশে আইসা বিয়োগ করে এখানে রাইখাই চলে যাব। এই লোকেরে এখানে বাদ দিলাম, বিয়োগ করো তো, বিয়োগ করলে কত হয়, 1,03,000 কত, 1,20,000 থেকে তোমরা বিয়োগ করে রাখছো বুক ভ্যালুর অ্যামাউন্টটা, তোমাদের প্রশ্ন স্যার অ্যান্সার থেকে এক বলো। লাখ 3,800। 1,00,000। হ্যাঁ, 1,03,800 এগুলো আমরা যে করলাম সেখানে বুক ভ্যালু লেখা আছে, দেখবো এটার সাথে মিলে যাবে, 1,03,800। এটা হলো ব্যালেন্স সিডি। এটা বুক ভ্যালুটা, ওই যে দেখো ওইখানে যা করছে ওটার সাথে সাথে এখানে মিলতে থাকবে, যদি মিলে অঙ্ক হয়েছে, না হলে হয় নাই। এখন এই সিডিটাকে আবার বিডি করে নিচে নিয়ে আসবো। এখন আমরা লিখবো 2013 সাল, 2013 সালের জানুয়ারি 1 লিখবো, আবার লিখবো ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডি লিখবো 1,03,800। এরপরে আবার 2013 সাল ডিসেম্বর 31 আমরা লিখবো ডেপ্রিসিয়েশন 2030। আচ্ছা বলো, ডেপ্রিসিয়েশন 2013 সালে কত হয়েছিল, 18,000 কত জানি, 18,684। 18,684, 18,684। এটা আমরা বের করে রাখছি, কোনো কিছু আমাকে এখানে আর লিখতে হবে না নতুন করে, বের করা আছে ওইটা চটপট লিখে দিব, 18,684। এখন আবার কি করব, এটাকে যোগ টানবো, 1,03,800, সেটাকে আবার এপাশে নিয়ে নেব, 1,03,800।
এটা থেকে এটা বিয়োগ করব, দেখবা তোমাদের বুক ভ্যালু লেখা আছে 85,116। ব্যালেন্স সিডি 85,116, 85,116। এই 85,116 নিয়ে 2014 সালে ঝাঁপ দিব। 2014 সাল জানুয়ারি 1, ব্যালেন্স বিডি 85,116, এই টাকা নিয়ে ঝাঁপ দিলাম। এরপরে আমরা কি করব, 2000, এখানে লিখবো 16, এখানে লিখবো হলো সেপ্টেম্বর। প্রথমে সেপ্টেম্বর লিখবো, 2000 সেপ্টেম্বর লিখবো। হ্যাঁ, এখানেও সেপ্টেম্বর লিখবো, এখানে সেপ্টেম্বর। কারণ কেন? সেপ্টেম্বরে নতুন নতুন ঘটনা ঘটছে। সেপ্টেম্বরের নতুন নতুন ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটছে সেটা হলো একটা সম্পদ বিক্রি করে দিছি, এটা হলো সেপ্টেম্বরে প্রথম ঘটনাটা ঘটছে। আচ্ছা, তা সেপ্টেম্বরের কয় তারিখে বিক্রি করছি? 30 তারিখে। এখন আমাকে বলো, সেপ্টেম্বরের 30 তারিখে বিক্রি করছি সম্পদ কয় টাকা দিয়া? 25,000 না? বিক্রি করে দিছি 25। 28,372। না না না, বিক্রি করছি কত টাকা? 25,000 টাকা সম্পদটা বিক্রি করছিলাম, প্রশ্নে দেওয়া হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ 25,000। দেখো, ক্রয় এবং বিক্রয়ের জাবেদা সেম। ক্রয় এবং বিক্রয়, দেখো আমি যখন সম্পদ কিনছিলাম, দেখো ডেবিট পাশে লিখছিলাম ব্যাংক বা ক্যাশ, ডেবিট পাশে লিখছিলাম ব্যাংক বা ক্যাশ। হ্যাঁ, এটা আমরা ডেবিট পাশে লিখছিলাম ব্যাংক অথবা ক্যাশ। আচ্ছা, আর আমরা সেপ্টেম্বরে যখন এদিকে বিক্রি করে দিলাম এ পাশে, তখনও কিন্তু ব্যাংক ক্যাশ। কারণ আমি কিনলেও যেমন টাকা যায়, বেচলে টাকা আসে, তার মানে ক্যাশ বা ব্যাংক একটা লেখলেই চলে, এত টাকা। এরপরে এখানে একটা তারিখ দিব, ডিসেম্বর 31, এটা লিখবো ব্যালেন্স, এই ডেপ্রিসিয়েশন, DEPRECIATION, ডেপ্রিসিয়েশন। এখন বলো এই 16 সালে, সরি, এটা তো 14 সাল, সরি 14 সাল, 14 সালে অবচয় হয়েছে কত টাকা? 14 সালে অবচয় হয়েছে কত? 16,700 কত টাকা? হ্যাঁ, এই যে এটা 16,444 টাকা অবচয় হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এ পাশে আবার আসবো, এখানে লিখবো সেপ্টেম্বর 30, সেপ্টেম্বর 30। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা সেপ্টেম্বর 30 তারিখে লিখবো ক্যাশ বা ব্যাংক। কারণ নতুন একটা সম্পদ কিনছি, সেটার দাম 60,000। আবার আমরা লিখবো সেপ্টেম্বর 30, সেপ্টেম্বর 30-এ এখানে লিখবো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানে প্রফিট। আমরা প্রফিট করছিলাম কত টাকা? প্রফিট করছিলাম 400 কত টাকা? 58 টাকা। 458 টাকা প্রফিট করছিলাম। এখন আমাদের কাজ হলো এগুলা যোগ করে এ পাশে নিয়ে যাওয়া, নিয়ে যেয়ে ব্যালেন্স সিডি বের করে দেওয়া। তাহলে আমরা আচ্ছা কি স্যার, করব? ইনকাম স্টেটমেন্টের জাবেদাটা কি? এটা ইনকাম, প্রফিটের জাবেদা। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রফিটের জাবেদা হইলো, এটা তো বড় জাবেদা, তার মধ্যে ছোট করে যদি বলি তাহলে এটা জাবেদা মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এটা যোগ করব 1,85,000, মানে 85,116 যোগ 60,000 টাকা নতুন কিনলো, তারপর হলো 458, এটা যোগ করার পরে 1,55,700 এত। এটা কি ঠিক আছে নাকি যোগ বিয়োগ? দেখো দেখো এক লাখ ঠিক আছে কিনা। পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর 1,00,000, হ্যাঁ, 1,45,574, 1,45,574, এটা থেকে আমরা এই দুইটা বিয়োগ করে দিবা, তাহলে ব্যালেন্স সিডি চলে আসবো। এখন এই যে আজকে যে টাইপের অঙ্ক করতেছি না, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এখন আমরা কি করবো, এই টাইপের অঙ্কগুলোই সামনে শিখবো বেশি বেশি করে। আচ্ছা, এটা হইলো 16,744। আচ্ছা, এটার অ্যান্সার কত আসে তোমাদের? 1,03,830। 1,03,830, এটা ব্যালেন্স সিডি। চাইলে এই সিডিটা পরের বছরে বিডি করে দিতে পারো, এটা কোনো সমস্যা না। তুমি কি বিডিটা সিডি করে দিবা কি দিবা না, এটা তোমাদের ইচ্ছা।
আশা করি। স্যার দরকার হ্যাঁ নেই, কারণ হ্যাঁ 14 সাল পর্যন্ত বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত করলেই চলবে আমাদের, এতটুকু করলেই আমাদের চলবে। ওই 10টার ব্যাচের ছাত্ররা জয়েন করতেছে, সমস্যা নাই, তোমরা একটু থাকো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। আজকের অঙ্কটা যেটা করলাম না, এটা একটা জটিল অঙ্ক। এই চ্যাপ্টারের জটিল স্যার, অঙ্কের এই মধ্যে পাশটা না বুঝি নাই, মানে এই যে এই কোন পাশটা? ডেবিট না ক্রেডিট পাস? ডেবিট পাশ। ডেবিট পাশে প্রথমত হলো, এখানে যে সিডি ছিল, সিডিটা বিডি হয়ে আসবে না? এটা তো সিম্পল, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে নতুন একটা সম্পদ কিনছেন নাকি বলেন তো, এই মাসে, এই বছরে? হুম। তো নতুন একটা দেখেন তো, আমি প্রথম যখন সম্পদ কিনছিলাম তখন 1,20,000 কি ডেবিট পাশে লিখছিলাম না? তাহলে আমি যদি এই সালে যে নতুন আরেকটা সম্পদ করি, তাহলে কি সেপ্টেম্বর মাসে লিখবো না ক্যাশ বা ব্যাংক লেখা ওই সম্পদের মূল্য লিখবো? তো এটা লিখছি। তারপরে লাভ হয়েছে, লাভের অংশটা এখানে বসাইছি। লাভ হইলে ডেবিট পাশে বসে, লস হইলে ক্রেডিট পাশে বসে। এটা লাভ হয়েছে দেখে ডেবিট পাশে, লস হয়েছে ক্রেডিট পাশে, এই জন্য আমরা এই তিনটা যোগ করছি। এই তিনটা যোগ করে বসানো হয়েছে। এটাকে নিয়ে এই পাশে ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে আমরা এই দুইটাকে বিয়োগ করছি, বিয়োগ করে বাকিটা ব্যালেন্স বাই করছি। এটাই হলো আমাদের হিসাব। এটা দিয়ে আবার 2015 সাল শুরু হবে, এটাই ব্যালেন্স সিডি হবে। তাহলে সম্পদ কিনলে ডেবিট পাশে বসে, অবচয় হইলে ক্রেডিট পাশে বসে, সম্পদ বিক্রি করে লাভ হইলে ডেবিট পাশে বসে, লস হইলে ক্রেডিট পাশে বসে, আর কোন সম্পদ বিক্রি করে যে টাকা পাই সেটা ক্রেডিট পাশে বসে। টাকা পাইলে ডেবিট, ক্রেডিট, সম্পদ ক্রেডিট। যেমন মেশিন বিক্রি করলা, জাবেদা কি হবে? ক্যাশ ডেবিট মেশিন ক্রেডিট। কিন্তু মাথায় জাবেদার টেন্সিটাই রাখবো না এই অঙ্ক করার জন্য। আচ্ছা, বুঝতে পারছি তো এবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কি করলাম আজকে? প্লান্ট অ্যাসেডের ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদা করলাম। হ্যাঁ, ক্রয় বিক্রয় আচ্ছা সংক্রান্ত। স্যার, জি। এটার মধ্যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো না